নমস্কার বন্ধুরা। আজকে তোমাদের জন্য গল্প কালো সেনের ক্ল্যারিওনেট। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। গল্প পাঠে আমি সাধন ঘোষ। হাওড়ার বিখ্যাত কালো সেনের নাম কে না শুনেছে? অত বড় একজন যাত্রা দলের ক্ল্যারিওনেট বাদক তখনকার দিনে আর কেউ ছিল না। কালো সেনের ক্ল্যারিওনেট ছাড়া জমতই না কোনো যাত্রার আসর। তা সে কালো সেন একবার ভূতের পাল্লায় পড়েছিলেন। কীরকম শোনো তাহলে গল্পটা। আমি শুনেছিলাম আমার মামা যাত্রা জগতের এক দিকপাল অভিনেতা চণ্ডী ব্যানার্জির কাছ থেকে। সেবার মচলন্দপুরের কাছে কোনো এক গ্রাম থেকে যাত্রার বায়না এসেছিল আমাদের। কোনো এক গ্রাম বলছি এই কারণে যে গ্রামের নামটা আমার ঠিক মনে নেই। তখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস, প্রচণ্ড গরমের দিন। সেই গ্রামে 24 প্রহরার হরিসভা উপলক্ষে যাত্রা। আমরা সবাই শিয়ালদাহ স্টেশন থেকে রওনা হলাম মচলন্দপুরের দিকে। কয়লার ইঞ্জিনের গাড়ি, ঝিকি 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 করে ছুটে চলল গাড়িটা। আমাদের দলে সমস্ত অভিনেতা এবং অন্যান্য কলাকুশলীরা আছে, শুধু নেই কালোদা। কালোদা আমাদের অনেক আগে সকালের গাড়িতে চলে গেছে। তার কারণ এই লাইনেই কোথায় যেন তার মেয়ের বাড়ি। তার সঙ্গে একটু দেখা করে মচলন্দপুর স্টেশনে হাজির হবেন, এরকমই কথা ছিল। তার ট্রেনে যেতে যেতে আমরা দেখতে পেলাম ঘন কালো একটা মেঘ ধীরে ধীরে আকাশটা ছেয়ে ফেলেছে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে তখন, কিন্তু সেই বিকেলেও যেন সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এলো। তবে যে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিলাম আমরা, তার থেকে কিন্তু একটু অব্যাহতি পেলাম। খানিক বাদেই ঝড় উঠল, কাল বৈশাখীর ঝড়। ঝড়ের গোঁ গোঁ শব্দে মনে হলো ট্রেনটাকেও উড়িয়ে নেবে বুঝি। আমরা ধুলোর হাত থেকে বাঁচার জন্য ট্রেনের জানলার কাঁচ উঠিয়ে দিলাম। একটু পরেই শুরু হলো বৃষ্টি, সেই সঙ্গে ন্যাপথলিনের মতো শিল। যতদূর চোখ যায় শুধু বরফের আস্তরণ। তবু তারই মধ্যে আমরা সন্ধ্যের মুখে মচলন্দপুরের ট্রেন থেকে নামলাম। অত জল ঝড়েও দুটি গরুর গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা স্টেশনের ওয়েটিং রুমে গিয়ে বসতেই যাত্রার আহ্বায়করা এসে দেখা করলেন আমাদের সঙ্গে। বৃষ্টি তখনও পড়ছিল এবং বেশ ঝমঝমিয়ে পড়ছিল, কাজেই সেই বৃষ্টি মাথায় নিয়ে বেরোনোর কোনো প্রশ্নই ছিল না। তবুও ওদের আহ্বায়ক দয়ালবাবু বললেন, মহাশয়গণ, আপনারা যে সেই কলকাতা থেকে এত দূরে গাওনা গাইতে এসেছেন, এতে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। তবে দোহাই আপনাদের, এই দুর্যোগ দেখে ফিরে যাবেন না যেন। আজ রাতে না হয় কাল রাতেও গাওনা আমাদের হবেই। দুর্যোগের ব্যাপারে আমাদের তো কোনো হাত নেই, এসব হচ্ছে গিয়ে ওই বিধির বিধান। তাই আমরা বললাম, না না, ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সে ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের কালোদাকে নিয়ে। কালো সেনের ক্ল্যারিওনেট ছাড়া আমাদের যাত্রা তো জমবে না। তা সে কালোদাই যে নেই। ও, আসেন নাই তিনি? না না, এখানেই কোথাও যেন তার মেয়ের বাড়ি। উনি সকালের গাড়িতে মেয়ের বাড়িতে এসেছেন। কথা ছিল এই গাড়িতেই উনি আমাদের সঙ্গে এসে একসঙ্গে যাবেন। তার জন্য অবশ্য চিন্তার কিছু নেই। যা দুর্যোগ গেল, তাতে মনে হয় উনি ঠিক সময়ে এসে ট্রেন ধরতে পারেননি। আচ্ছা, পরের গাড়ি কখন? সে তো রাত 12টায়। আমরা বললাম, সর্বনাশ, এখন তাহলে কি করা যাবে? চিন্তার কিছু নাই আপনাদের। বৃষ্টি থামলে আপনারা এগিয়ে চলুন। তারপর যদি উনি রাত 12টার গাড়িতে আসেন, তাহলে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করে রাখব। আমরা বললাম, তা না হয় হলো, কিন্তু
যদি তিনি 12টার গাড়িতেও না আসেন, তাহলে তাহলে কি হবে? কি আর হবে বাবু, মানুষের সুখ অসুখ তো আছেই। একান্ত উনি যদি আসতে না পারেন, ক্ল্যারিওনেট বাজাবার লোক আমরা আশপাশের গ্রাম থেকেই ধরে আনব। মনের মতো হয়তো হবে না আপনাদের, তবু কাজটা তো চালিয়ে দেবে। আমরা এবার স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কেননা কালো সেনের ক্ল্যারিওনেট ছাড়া আমাদের যাত্রার দলকে কেউ যে মেনে নেবে তা কিন্তু ভাবতেই পারেনি। বেশ একটু রাত করেই বৃষ্টি থামল। বৃষ্টি থামলে আমাদেরও যাওয়ার পালা। তা আমরা যখন যাওয়ার তোড়জোড় করছি, তখন আমাদের অধিকারী মশাই বললেন, দেখুন মশাইরা, রাত যখন হয়েই গেল, আর আজ রাতে যাত্রা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তখন আর একটু অপেক্ষা করে কালোদার জন্য 12টার গাড়িটা দেখেই যদি রওনা দেই, তো ক্ষতিটা কি? আমার মনে হয় সেটা করাই ভালো। তাতে কালোদার কাছে আমাদের আন্তরিকতাটা বেশ ভালোভাবেই প্রকাশ পাবে। অধিকারীর কথায় আমরা সবাই একমত, কেননা হাজার হলেও এটা একটা মানসিকতার ব্যাপার। এই দূর দেশে ভিন গায়ে দুর্যোগের রাতে একজন মানুষের জন্য অপেক্ষা না করে তাকে একা রেখে স্বার্থপরের মতো চলে যাওয়াতে কারও সায় ছিল না। তাই 12টার গাড়ি পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। কিন্তু না, অপেক্ষা করাটাই সার হলো আমাদের। 12টার গাড়িতেও কালোদা এলোই। এটা কিন্তু একটা অঘটন, কেননা কালোদার অনুপস্থিতি এবং মধ্যরাতে সূর্যোদয় দুটোই অসম্ভব ব্যাপার। তবে কি কালোদার কিছু হলো? শরীর খারাপ করলো না তো? হাই প্রেশারের রোগী, বলা তো যায় না। এমন সময় হঠাৎই এক চমকপ্রদ সংবাদ। এই ট্রেন থেকে এমন এক যাত্রী স্টেশনে নামলেন যিনি আমার পূর্ব পরিচিত। আমাকে দেখেই একগাল হেসে বললেন, আরে চণ্ডীদা, এত রাতে চললে কোথায়? বললাম, দেখতেই তো পাচ্ছ ভাই, যাত্রা গাইতে যাচ্ছি। তা জল ঝড়ের জন্য আটকে গিয়ে দেরি হয়ে গেল। কি আশ্চর্য, আরে জল তো অনেকক্ষণ থেমে গেছে। তা গেছে, তবে এর আগের গাড়িতে আমাদের সঙ্গে কালোদার আসার কথা ছিল, তিনি আসেননি। তাই লাস্ট ট্রেনের অপেক্ষায় কালোদার জন্য বসেছিলাম আমরা। হাই কপাল, কালোদার আমি তো একসঙ্গেই এলাম, একই বগিতে। প্রাকৃতিক দুর্যোগের কারণে একটুর জন্য আগের গাড়িটা ধরতে পারেননি উনি, তাই দারুণ আফসোস করছিলেন। এমন সময় শানকিডাঙ্গার মাঠে গাড়িটা সিগন্যাল না পেয়ে থেমে গেলে একজন সহযাত্রীর কথা শুনে উনি নেমে পড়লেন। তোমরা যে গ্রামে যাচ্ছ, সেই গ্রাম নাকি ওখান থেকে মাত্র মাইল 2 দূরে। আমরা হায় হায় করতে লাগলাম। কর্মকর্তারা বললেন, সর্বনাশ হয়ে গেছে মশাই। অধিকারী বললেন, কেন কেন? শাঙ্কিডাঙ্গার 2 মাইল দূরে আমাদের গ্রাম ঠিকই, কিন্তু মুশকিল হচ্ছে যত সব ঠ্যাঙাড়ে আর ডাকাতের ঘাঁটি ওই দিকে। ও পথে গেলে ওদের নজর এড়ানো অসম্ভব। ভদ্রলোক তো দেখছি বেঘরে মরবেন। আমি এবার ট্রেনের ভদ্রলোককে বললাম, আপনি তো মশাই স্থানীয় লোক, কালোদা যখন পরের কথা শুনে নামলেন ওখানে, তখন আপনি কেন বাধা দিলেন না তাকে? আমি অনেক বাধা দিয়েছিলাম চণ্ডীদা, কিন্তু উনি শুনলেন না। কি বললেন জানো? বললেন, আজই হবে আমার শিল্পী জীবনের পরীক্ষা। মৃত্যুর দূত যদি আমার সামনে এসে দাঁড়ায়, আর আমার এই ক্লারিওনের জাদুতে যদি তাকে মোহিত না করতে পারি, তাহলে বৃথাই আমার এই সাধনা, আমি এইখানেই নামব। কর্মকর্তারা বললেন, বলেন কি মশাই, উনি তো দেখছি মহানুভব লোক, নিজের শিল্প সত্তার প্রতি এত বিশ্বাস, একটু ভয় ডর নেই? অধিকারী বললেন, জাত শিল্পী কি ওসব ভয়ে ভীত হয় মশাই? আসলে এটা একটা গড পাওয়ার। কর্মকর্তারা বললেন, তবে আমাদের মনে হয় যে লোকটি ওকে শানকিডাঙ্গায় নামিয়েছে সে নিশ্চয়ই ডাকাতের লোক। ডাকাত না হলে
এত রাতে কেউ ওখানে নামবে না, বা কাউকে নামতেও বলবে না। আর এই ডাকাতদের জন্যই রোজ রাতের গাড়িগুলো ওইখানে থামে। না থামানো ছাড়া উপায়ও নেই। ওদের কথা না শুনলে রেল কর্মচারীগুলোই আচমকায় যখন তখন মারধর খেয়ে মরবে। যাক, কালোদার কপালে কি আছে তা ভগবানই জানে। এখন আমরা ভালোই ভালোই গ্রামে গিয়ে পৌঁছতে পারলে বাঁচি। আমরা সবাই গরুর গাড়িতে চাপলাম এবং কাদামাটির পথ পার হয়ে অতি কষ্টে গ্রামেও পৌঁছালাম। চাঁদ ও তারার আকাশ তখন ঝলমল করছে। দুর্যোগের চিহ্ন মাত্র আর নেই। তবে এও সত্যি, কালোদা গিয়ে পৌঁছতে পারেনি। আমাদের সকলের মনে একটাই আতঙ্ক জেগে উঠল, কালোদা কি তাহলে সত্যি ডাকাতদের হাতে পড়লেন? তা যদি না পড়েন, তাহলে এতক্ষণ কি করছেন কালোদা? যে পথে উনি এসেছেন সেই পথে আমরা পৌঁছবার অন্তত 2 ঘন্টা আগে ওর পৌঁছে যাওয়ার কথা। যাই হোক, সে রাত দেখতে দেখতেই কেটে গেল। পরদিন সকালে কালোদার খোঁজে লোক গেল শানকিডাঙ্গার দিকে, কিন্তু না, কেউ কোনো খবর দিতে পারল না কালোদার। আমরা দুঃখ ভরা মনে সে রাতে যাত্রার আসরে নেমে পড়লাম। কি অদ্ভুত ব্যাপার! কনসার্ট বেজে ওঠার সঙ্গে সঙ্গেই শোনা গেল কালো সেনের সেই ক্লারিওনেট। কি আশ্চর্য! কালো সেন নেই, কিন্তু তার ক্ল্যারিওনেট বাজে কোত্থেকে? ক্ল্যারিওনেট অবশ্যই বাজছে। বাজাচ্ছে এক গ্রাম্য লোক। সে বলল, মশাই, নেহাত নিরুপায় না হলে আমায় কেউ ডাকে না, বুঝলেন? কিন্তু এই আসরে বসে ক্ল্যারিওনেটের মুখ দেয়া মাত্রই সূর্যে কিভাবে বেজে উঠছে তা যে আমি কিছুতেই বুঝতে পারছি না। আসলে এটা শুধু আমি আমার ঠোঁটে ছুঁইয়ে রেখেছি, কিন্তু আমি বাজাবার আগে আপন মনেই বেজে চলেছে ও। আমরা সত্যি অবাক হলাম। শুরু হলো যাত্রা। বাজতে লাগলো ক্ল্যারিওনেট। সে কি অনাবদ্য সুর, যেন মধু ঝরছে সুরে সুরে। ভোরবেলা যাত্রা শেষ হলো। আমরা সেই দিনটাও সেই গ্রামে বিশ্রাম নিলাম। তাই যাত্রা শেষ হওয়ার পর আমরা 2-3 জন বন্ধু মিলে নিজেরাই একবার কালোদার সন্ধানে বেরিয়ে পড়লাম সেই শাঙ্কিডাঙ্গার মাঠের দিকে। এটা আমাদের কর্তব্য। আমরা তার খোঁজ খবর না নিয়ে ফিরে যাই কি করে? শাঙ্কিডাঙ্গার আশেপাশে গ্রামের লোকেরা বলল, বাবু, আমরা কুখ্যাত লোক, চুরি ডাকাতি আমরা করি বটে, তবে একজন শিল্পী লোককে আমরা শুধু শুধু মেরে ফেলবো কেন? সে রাতে আমরা সবাই যাত্রার আসরেই ছিলাম। তারপর ঝড় জলে যেদিকে পেরেছি পালিয়েছি। আমাদের মনে হয় তিনি নিশ্চয়ই পথ ভুল করে অন্য কোথাও চলে গেছেন, কেননা সে রাতে ওকে পথ বলে দেওয়ার মতো লোকও তো কেউ এই গ্রামে ছিল না। কথাটা অবিশ্বাস্য নয়, কিন্তু পথ ভুল করে কোথায় বা যেতে পারেন কালোদা? তবে কি কালোদা মারা গেছেন? তার পেতারটা তার ট্রেনের ওই ভদ্রলোককে দেখা দিয়ে অন্যের কথা শুনে শানকিডাঙ্গায় নেমে যান, এবং কালোদার পেতারটাই ওই আনাড়ি গ্রাম্য ক্ল্যারিওনেট বাদকের বংশীতে ভর করেন। এইরকম ভেবে চিনতে ফিরে আসছি, হঠাৎ হঠাৎ ওই কানে এলো সেই সুর। বেশ ভালো করে কান পেতে শুনলাম দূরাগত সেই বংশীধ্বনি। আমার সঙ্গীদের বললাম, শুনছিস? ওরা বলল, শুনছি, কালো সেনের ক্ল্যারিওনেট। ডাকাত গ্রামের লোকেরা বলল, বাবু, এই বাঁশিটা পরশু ঝড় জলের রাত থেকেই একইভাবে বেজে চলেছে। আমরা ভাবছি আপনাদের যাত্রা দলের কেউ বোধহয় বাজাচ্ছে, কিন্তু শব্দটা আসছে কোন দিক থেকে? অনেক চেষ্টার পর
সেই অস্পষ্ট সুরের উৎসের যখন দিক নির্ণয় করলাম, তখন ওরা বলল, বাবু ওইদিকে তো ডহর, গভীর বন, ওইদিকে যাবেন কি করে? ও বড় বিপদের জায়গা, সাপকাঠি হয়ে মরবেন যে। আমরা বললাম, তবু যাবে। তাহলে চলুন শ্মশানের পাশ দিয়ে ঘুরেই যাই। তা ভাগ্য ভালোই বলতে হবে। অগলার বন পার হয়ে সাপের কামড় এড়িয়ে শ্মশানের দিকে পাক নিতেই ক্ল্যারিওনেটের সুর প্রকট হলো। আর শ্মশানের কাছাকাছি যেই না গেছি, অমনই আনন্দে উল্লাসিত হলাম আমরা। সে কি অপূর্ব সুর! কালো সেনের ক্ল্যারিওনেটের জাদুতে সেই বনাঞ্চলে নিভৃত শ্মশানে যেন মরা গাছে ফুল ফুটেছে। আহ, এই না হলে কালোদা! আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম। গিয়ে দেখি এক অদ্ভুত কাণ্ড। শ্মশানের পরিত্যক্ত একটি মাটির ঘরে দামি কার্পেটের আসনে রাজার পোশাক পরে বসে আছেন কালোদা। মাথায় উষ্ট্রিস, কপালে চন্দনের টিপ, গলায় গন্ধরাজের মালা। কালোদা মুদিত নয়নে এক মনে তার ক্লারিয়নের বাজিয়ে চলেছেন। আমরা তো বিস্ময়ে হতবাক। সবাই একজোটে ডাকলাম, কালোদা! কালোদা শুনতেই পেলেন না আমাদের কথা। আমরা আবার ডাকলাম, কালোদা, আপনি এখানে বসে কি করছেন? আমরা যে চারিদিকে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু কে শোনে কার কথা? কালো সেনের ক্ল্যারিওনেট আরও মধুর সুরে বাজতে থাকে। অবশেষে আমি এগিয়ে গিয়ে গায়ে হাত দিলাম, আদর করে ডাকলাম, কালোদা। এতক্ষণে সম্বিত ফিরে পেলেন কালোদা। আর কি আশ্চর্য! আমি স্পর্শ করা মাত্র সেই উষ্মিস রাজপোশাক, দামি কার্পেটের আসন কোথায় যেন মিলিয়ে গেল, রইল শুধু গলায় গন্ধরাজের মালাটা। কালোদা হতভম্ব হয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে বললেন, এ কি, তোমরা তোমরা এখানে কেন? আপনি এখানে কেন? আমি কোথায়? আপনি শ্মশানে? শ্মশানে? আমি মরে গেছি নাকি? না, এখনো মরেননি, তবে আমরা না এলে হয়তো মরে যেতেন। কালোদাকে আমরা ধরাধরি করে তুলে দাঁড় করালাম। কালোদা বললেন, কি ব্যাপার বলো তো? কি থেকে কি সব হয়ে গেল যেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বুঝে কাজ নেই আপনার। আপনাকে যে আমরা ফিরে পেয়েছি, এই আমাদের পাপের ভাগ্যি। চলুন এখান থেকে আমাদের সঙ্গে, একটু চান খাওয়া করে সুস্থ হবেন। কালোদা বললেন, খাওয়া আমার যথেষ্ট হয়েছে, কিন্তু পরে সব শুনব। এখন চলুন কালোদা। আমরা কালোদাকে নিয়ে গ্রামে ফিরলাম। কালোদাকে ফিরে পেয়ে আমরা যত না খুশি, তার চেয়ে বেশি খুশি যেন গ্রামবাসীরা। কেননা তারা সবাই একটা মস্ত বড় বদনামের হাত থেকে বাঁচল। কালোদাকে ফিরে পেয়ে ওর একটু সেবা শুশ্রূষা করে জিজ্ঞেস করলাম, একটু মনে করে দেখুন তো কালোদা, কি থেকে কি হলো? মানে আপনি কিভাবে ওই ভাঙা চালা ঘরে গিয়ে ঢুকলেন? কালোদা বললেন, হ্যাঁ, সব মনে পড়েছে আমার। বলে তিনি যা বললেন তা হলো এই, সেদিন আমি যখন মেয়ের বাড়ি থেকে ফিরছি, তখন পথে হঠাৎ ঝড় জলে আটকে গেলাম, বুঝলে? সে কি দারুণ প্রাকৃতিক দুর্যোগ! সেই দুর্যোগ মাথায় নিয়ে যখন আমি স্টেশনে পৌঁছলাম, তখন সবে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। কি আর করি, পরের গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। পরের গাড়ি 3 ঘন্টা পর, তবু বসেই রইলাম। তা গাড়ি এলো, চাপলাম। সহযাত্রীদের সঙ্গে আলাপ হতে তারা বললেন, আপনি বৃথাই চিন্তা করছেন, আজ রাতে এই পরিস্থিতিতে যাত্রা অসম্ভব। আপনি ধীরে সুস্থে নিশ্চিন্তে যান। আমি তাই চললাম। হঠাৎ এক জায়গায় ট্রেনটা সিগন্যাল না পেয়ে থেমে গেল, বুঝলে? একজন সহযাত্রী এসে বললেন,
এখান থেকে মাত্র 2 মাইল হেঁটে গেলেই আপনার গন্তব্যস্থল। তবে কিনা জায়গাটা মোটেও ভালো নয়, ডাকাতদের আড্ডা এখানে, রাতে এ পথে যাওয়া অসম্ভব। আমি বললাম, তাহলে আমি এখানেই নামবো। আমাকে অনেকেই ওখানে বারণ করলেন, কিন্তু আমি কারো কথাই শুনলাম না। আমি সেই অন্ধকারেই মাঠের মাঝখানে ট্রেন থেকে নেমে পড়লাম। সবে 2-1 পা এসেছি, এমন সময় দেখি মাঠের ওপর দিয়ে মশাল জেলে একটা পালকি বেহারা সমেত এসে হাজির হলো আমার সামনে। তারা বলল, এত রাতে আপনি কোথায় যাবেন? আমি আমার পরিচয় দিতেই আনন্দে লাফাতে লাগলো তারা। বলল, আরে আমরা তো আপনাকে নিতেই এসেছি। আমি বললাম, কিন্তু আমি যে এখানে নামবো তা আপনারা জানলেন কি করে? ওনারা বলল, জানতাম, কেননা ট্রেন তো এখানে থামে, তাই ভাবলাম যদি আপনি বুদ্ধি করে নেমে পড়েন তাহলে খুব ভালো হয়। আসুন, বসুন। আমি নির্ভয়ে চেপে বসলাম তাতেই। এরপর ওরা আমাকে ওই বাড়িতে নিয়ে গেল। তারপর কত কি যে খেতে দিল তার ঠিক নেই। খাওয়া দাওয়া হলে ওরা বলল, আপনি অত্যন্ত গুণী লোক, আমাদের খুব ইচ্ছে যে প্রাণ ভরে আপনার একটু বাঁশি শুনি। আমি অবাক হয়ে বললাম, আপনারা কারা? আমরা যেই হই না কেন আপনার কোনো ভয় নেই, আমরা কেউ কোনো ক্ষতি করব না আপনার, আপনি বাজান। ওরা এ কথাই বলল। আমিও ক্লারিনেটে ফু দিলাম, আর সঙ্গে সঙ্গে দেখি কি এক অদ্ভুত কাণ্ড। শ্মশানের থেকে, গাছের ডাল থেকে, অন্ধকারের ভেতর থেকে দলে দলে সব ছায়ামূর্তিরা বেরিয়ে এসে নাচতে শুরু করলো। আমার পোশাক পরিচ্ছদ সব পাল্টে গেল, আর আমিও যেন কেমন হয়ে গেলাম। সারা রাত ওরা নিচে নিচে ভোরবেলায় মিলিয়ে গেল। এরপর দিনের আলোতেও আমি না পারলাম চোখ মেলতে, না পারলাম বাঁশি থামাতে। শুধু মাঝে মাঝেই শুনতে পেলাম, বাজিয়ে যাও কালসে, বাজিয়ে যাও। এমন আমরা কখনো শুনিনি। এরপর দিন শেষে সন্ধে হতেই আবার আবার ওরা অন্ধকার থেকে বেরিয়ে এসে নাচ শুরু করলো। আমি ক্ষুধা তৃষ্ণা সব কিছু ভুলে গেছি ভাই। তা এভাবে কদিন কেটেছে বলো তো? আমরা সব বললাম। তারপর বললাম, যে কদিনই কাটুক, ভগবানের দয়ায় আপনাকে যে ফিরে পেয়েছি এই ঢের। এখন ভালোই ভালোই পালাই তো, চলুন। গ্রামবাসীদের সহায়তায় আমরা সেদিনই বিকেলের গাড়িতে কলকাতায় ফিরলাম। তবে এরপর থেকে কালোদা দল ছেড়ে একা একা কোথাও বাজাতে যাননি। আজকের গল্প এই পর্যন্ত। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।